সাতক্ষীরা থেকে ঢাকা গত 2 দিন ধরে পুরো ইন্টারনেট এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি করা সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য এবং জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলামের ভাইরাল সিসিটিভি ফুটেজ কাণ্ড এখন এক নাটকীয় এবং মহা বিস্ফোরক মোড় নিয়েছে। গত সোমবার রাতে এক নারীর সঙ্গে তার গোপন ঘরের ফুটেজ ছড়িয়ে পড়ার পর প্রাথমিকভাবে বিষয়টিকে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে কাটানো ব্যক্তিগত মুহূর্ত এবং 10 লাখ টাকা চাঁদা না পেয়ে কুচক্রী ড্রাইভারের ফাঁদে ফেলার ঘটনা হিসেবে জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ ব্যাখ্যার চেষ্টা করলেও সত্য এখন সম্পূর্ণ উদ্ঘাটিত। আমার দেশ পত্রিকার সর্বশেষ অনুসন্ধানী প্রতিবেদনে এক চাঞ্চল্যকর সত্য সামনে এসেছে, যা এই ঘটনাকে সম্পূর্ণ বিপরীতমুখী এক গভীর নৈতিক এবং আইনি সংকটে দাঁড় করিয়ে দিয়েছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী গত রাতে ভিডিওটি ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ার পরই তড়িঘড়ি করে এক কাজীকে দিয়ে কাবিননামা লেখানোর ব্যবস্থা করা হয়। শুধু তাই নয়, আইনি ফাঁকফোকর ঢাকতে সেই কাবিনের কাগজে ব্যাক ডেটে 17 জুলাইয়ের তারিখ বসাতে বলা হয় এবং পরের দিন মঙ্গলবার সেখানে সংশ্লিষ্টদের স্বাক্ষর নেওয়া হয়। অর্থাৎ যে রাতে ভিডিওটি ধারণ করা হয়েছিল বা ফুটেজে যে ঘরের দৃশ্য সামনে এসেছে, আইনত এবং দাপ্তরিকভাবে সেই নারী তখন পর্যন্ত গাজী নজরুল ইসলামের বিবাহিত স্ত্রী ছিলেন না। ঘটনা প্রকাশ্যে আসার পর তড়িঘড়ি করে পেছনের তারিখে কাবিন করানোর এই ঘটনা প্রমাণ করে যে শুরুতে আগে থেকেই কাবিন ছাড়া বিয়ে হয়েছিল বলে যে সাফাই গাওয়ার অপচেষ্টা চালানো হয়েছিল তা পুরোপুরি অসত্য, প্রতারণামূলক এবং আইনগতভাবে জালিয়াতি। সাতক্ষীরা 4 আসনের এমপি গাজী নজরুল ইসলামের এই ঘটনার পর্যবেক্ষণ শেষ হলে দলীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জামায়াতে ইসলামী আনুষ্ঠানিকভাবে যে বিবৃতি দিয়েছে তা এখন দলটির সাধারণ নেতাকর্মী সমর্থকদের চরম ক্ষোভের আগুনে ঘি ঢেলেছে। জামায়াতে ইসলামীর সাধারণ কর্মীদের কাছে কোনো নেতার এই ধরনের নৈতিক স্খলন বা বিভ্রান্তিকর অপরাধ কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। সাধারণ কর্মী এবং ইসলাম মনস্ক জনগণের ভাষ্য একদম পরিষ্কার। কাবিন ছাড়া কোনো অনাত্মীয় নারীর সাথে গোপন কক্ষে সময় কাটানো কিংবা পরে কাবিনের জালিয়াতি করা পুরোপুরি ইসলাম বিরোধী কর্মকাণ্ড। যে নেতা নিজেই ইসলাম বিরোধী কাজে লিপ্ত হন এবং সত্য গোপন করে দলকে বিভ্রান্ত করেন, তাকে ইসলামী আন্দোলনের নেতা হিসেবে মান্য করার কোনো প্রশ্নই ওঠে না। তারা বলছেন, একটি কথা মনে রাখতে হবে, জামায়াতে ইসলামী শুধু একটি ইসলামী দলই নয়, এটি একটি রাজনৈতিক দল। সাধারণ মানুষ তাদেরকে বিশ্বাস করে, ভরসা করে এগুলো আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবদের মতো শহীদ নেতাদের অবদান। মাথা নত না করা মীর কাশেম আলী মিন্টু, শহীদ আব্দুল কাদের মোল্লা, গোলাম আজম কামারুজ্জামানদের অবদান। আজ সাতক্ষীরার এমপি জামায়াতে ইসলামীর যে সামগ্রিক চরিত্র হনন করলেন, তার জন্য তার প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত এবং সাংগঠনিকভাবে কঠোর শাস্তির আওতায় আনা উচিত। এদিকে এই বিতর্ক ধামাচাপা দিতে গাজী নজরুল ইসলামের কোনো সমর্থক যখন বিএনপির কিছু নেতার অতীতের স্ক্যান্ডাল বা ভাইরাল ভিডিওর প্রসঙ্গ টেনে এনে পাল্টা আক্রমণ বা তুলনা করার চেষ্টা করছেন, তখন জামায়াতের নিজস্ব আদর্শিক কর্মীরাই একে চরম হাস্যকর এবং দেউলিয়া চেষ্টা বলে প্রত্যাখ্যান করেছেন। কারণ সাধারণ কর্মীদের মতে অন্যান্য রাজনৈতিক দল কিংবা বিএনপির নেতারা কোনো অনৈতিকতায় জড়ালো কিনা তা জামায়াতের আদর্শিক মানদণ্ড হতে পারে না, তা জামায়াতের আদর্শের সাথে যায় না। কারণ তারা কেবল রাজনীতি করে, রাষ্ট্র ব্যবস্থায় ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করে না। কিন্তু জামায়াতে ইসলামীর রাজনীতি এবং তার কর্মীদের শক্তির একমাত্র মূল ভিত্তিই হলো ইসলাম এবং উচ্চ নৈতিকতা। নেতা যত বড়ই হোক না কেন, যতক্ষণ তিনি খাঁটি ইসলামী এবং নৈতিক মানদণ্ডে থাকবেন ততক্ষণই তিনি নেতা। কিন্তু দলীয় নেতা যদি সেই নীতি নৈতিকতা এবং ইসলামী সীমা থেকে বিচ্যুত হন, তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার শিক্ষাই কর্মীদের মনে গভীরভাবে গেঁথে গিয়েছে। এখন পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠেছে যে ক্ষুব্ধ নেতাকর্মীরা রাজপথে এমপি গাজী নজরুল ইসলামকে সামনে পেলে ধাওয়া দিতে পারেন কিংবা গণপিটুনির মতো চরম অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে বসতে পারেন বলে তীব্র গুঞ্জন ছড়িয়ে পড়েছে। নিজের দলের কর্মী এবং সাধারণ মানুষের হাতে একজন সংসদ সদস্য ধাওয়া খাচ্ছেন বা লাঞ্ছিত হচ্ছেন, এটি দলের জন্য চরম অপমানজনক এবং লজ্জাজনক দৃশ্য তৈরি করবে। আর তাই এমন কোনো অপ্রীতিকর বা অনাকাঙ্ক্ষিত অরাজকতা ঘটার আগেই জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃত্বের উচিত অবিলম্বে তার বিরুদ্ধে চূড়ান্ত সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করা। তবে ঠিক এই জায়গাতেই এখন সবচেয়ে বড় আইনি, সাংবিধানিক এবং রাজনৈতিক প্রশ্নটি সামনে এসে দাঁড়িয়েছে। জামায়াত যদি গাজী নজরুল ইসলামকে দল থেকে চূড়ান্ত বহিষ্কারও করে, তবে কি তার সংসদ সদস্য অর্থাৎ
এমপি পদ বাতিল হয়ে যাবে? সাংবিধানিক এবং আইনি হিসাবটি কিন্তু বেশ জটিল এবং পরিষ্কার। বাংলাদেশের জাতীয় সংসদের ইতিহাস ঘাটলে দেখা যায়, দলীয় বহিষ্কারের কারণে কোনো সংসদ সদস্যের আসন সরাসরি শূন্য হয়ে যাওয়ার নজির আজ পর্যন্ত তৈরি হয়নি। কারণ বাংলাদেশের সংবিধানে দল থেকে কাউকে বের করে দিলেই তার আসন শূন্য হবে এমন কোনো স্পষ্ট বা সরাসরি আইনি বিধান রাখা হয়নি। সংবিধানের বহুল আলোচিত ৭০ অনুচ্ছেদ মূলত দুটি নির্দিষ্ট বিষয়কে নির্দেশ করে। প্রথমত, কোনো সংসদ সদস্য যদি স্বেচ্ছায় নিজ দল থেকে পদত্যাগ করেন, অথবা দ্বিতীয়ত, সংসদে নিজের দলের সিদ্ধান্তের বিরুদ্ধে বা বিপক্ষে গিয়ে ভোট দেন, কেবলমাত্র এই দুটি নির্দিষ্ট শর্তেই একজন এমপির পদ আইনগতভাবে শূন্য হয়। ফলে কোনো রাজনৈতিক দল যদি তাদের কোনো এমপিকে আনুষ্ঠানিকভাবে দল থেকে বহিষ্কারও করে, তবুও সেই এমপি যদি নিজে থেকে পদত্যাগপত্র জমা না দেন, তবে তার সংসদ সদস্য পদ আইনিভাবে বহালই থেকে যায়। অতীত রাজনীতির ইতিহাস পর্যালোচনা করলেও এর স্পষ্ট এবং অকাট্য নজির মেলে। নবম জাতীয় সংসদে জাতীয় পার্টি থেকে আনুষ্ঠানিকভাবে বহিষ্কৃত হয়েও এমপি গোলাম রেজা এবং অষ্টম জাতীয় সংসদে বিএনপি থেকে বহিষ্কৃত হয়েও বিতর্কিত নেতা আবু হেনা তাদের সংসদ সদস্য পদ হারাননি। তারা নিজ নিজ দল থেকে বাদ পড়ার পরও স্বাধীন এবং স্বতন্ত্র সংসদ সদস্য হিসেবে সংসদে নিজেদের পূর্ণ মেয়াদ শেষ করেছিলেন। সংবিধান অনুযায়ী যদি কোনো জটিল বা স্পর্শকাতর বিষয়ে এমন পদ বা আসন নিয়ে মতবিরোধ তৈরি হয়, তবে সংসদীয় নিয়ম অনুযায়ী স্পিকার পুরো বিষয়টি নির্বাচন কমিশনে পাঠান। এরপর নির্বাচন কমিশন উভয় পক্ষের বক্তব্য এবং শুনানি গ্রহণ শেষে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করে। আইন অনুযায়ী নির্বাচন কমিশনের সেই সিদ্ধান্তই আদালতের মতো চূড়ান্ত বলে গণ্য হয়। অর্থাৎ আইনি কাঠামোর দিক থেকে জামায়াত তাকে বহিষ্কার করলেও তিনি যদি নিজে থেকে পদত্যাগ না করেন, তাহলে তার সংসদ সদস্য পদ যাবে না। কিন্তু জামায়াতে ইসলামের নীতি, আদর্শ এবং অভ্যন্তরীণ রাজনৈতিক দূরদর্শিতা এই জায়গায় সম্পূর্ণ আলাদা এক সমীকরণ তৈরি করছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে জামায়াত তাকে কেবল বহিষ্কার করে সংসদে স্বতন্ত্র এমপি হিসেবে রেখে দেওয়ার মতো চরম ভুল করবেই না। জামায়াতের চরম আদর্শিক চাপের মুখে তাকে বহিষ্কারের পাশাপাশি এমপি পদ থেকেও আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করানো হবে এবং সাতক্ষীরা ৪ আসনটি শূন্য ঘোষণা করে সেখানে নতুন উপনির্বাচনের মাধ্যমে নিজেদের নতুন প্রার্থীকে জয়ী করে নিয়ে আসার কৌশল গ্রহণ করা হবে। যদি সাতক্ষীরা ৪ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়, তবে জামায়াতে ইসলামীর নতুন প্রার্থী হিসেবে ইতিমধ্যে দুটি হেভিওয়েট নাম রাজনৈতিক অঙ্গনে ব্যাপকভাবে আলোচিত হতে শুরু করেছে। এই দুজন হলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার এবং সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী এবং জামায়াতের নীতি নির্ধারণী মহলের অত্যন্ত সোচ্চার মুখ অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির। দুজনই নিজ নিজ জায়গায় চরম প্রভাবশালী, শিক্ষিত এবং মিডিয়ায় দারুণ ভোকাল নেতা হিসেবে সুপরিচিত। তবে রাজনৈতিক সমীকরণ, ভৌগোলিক অবস্থান এবং আঞ্চলিক জনপ্রিয়তার হিসাব কষে সিংহভাগ বিশ্লেষকরা মনে করছেন অ্যাডভোকেট শিশির মনিরের চেয়ে মিয়া গোলাম পারওয়ারেরই সেখানে মনোনীত হওয়ার সম্ভাবনা শতভাগ। কারণ মিয়া গোলাম পারওয়ারের জন্ম এবং রাজনীতির মূল ঘাঁটি খুলনা অঞ্চলে হওয়াতে সাতক্ষীরা ৪ আসনের স্থানীয় নেতাকর্মী এবং সাধারণ জনগণের সাথে তার যোগাযোগ অত্যন্ত নিবিড়। তাছাড়া গত নির্বাচনেও খুলনা ৫ আসন ছেড়ে সাতক্ষীরার এই আসনেই দাঁড়ানোর কথা ছিল মিয়া গোলাম পারওয়ারের। একদিকে সততা ও নীতিনৈতিকতার কঠিন পরীক্ষা, আর অন্যদিকে এমপি পদ ধরে রাখার সাংবিধানিক লড়াই। নিজের তৈরি করা জালিয়াতি আর অনৈতিকতার ফাঁদে পড়ে বীর মুক্তিযোদ্ধা থেকে এমপি হওয়া গাজী নজরুল ইসলামের রাজনৈতিক কেরিয়ার কি তবে চিরতরে শরীর সমাধি ঘটতে যাচ্ছে? গাজী নজরুল ইসলামের ব্যাপারে আপনি কি চান জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন।